ওকে, সো চলেন স্টার্ট করি। আমরা আজকে পড়বো হলো 20-21 আর কি হিসাব বিজ্ঞান পার্টের কোশ্চেনগুলো সলভ করব। 20-21 এবং তারপরে আরো দুইটা, আমি টোটাল 3টা করার ইচ্ছা আছে। এখন দেখি কতদূর করা যায়। প্রথম প্রশ্নটা হলো পরিচালনগত নগদ প্রবাহ নির্ণয়ে নিচের কোনটি নিট মুনাফার সাথে যোগ করতে হয়। হ্যাঁ, যারা ফিনান্সের স্টুডেন্ট আছে তারা আমি বলছিলাম কিছু এক্সট্রা বেনিফিট আপনারা পান, ফিনান্সে যারা পড়েন, তাই না? কিছু বেনিফিট আপনারা পান, আপনাদের এইখানে ছিল, তাই না? নিট নগদ প্রবাহ আপনাদেরকে ওইখানে পড়ানো হয়েছে। আর যারা হিসাব বিজ্ঞানে আছেন তাদের তো আপনারা শর্ট সিলেবাস পড়ছেন নাকি? তারা তো জানেন না আসলে নগদ প্রবাহ 3 রকম। জানেন আপনারা নগদ প্রবাহ কয় রকমের? 3 রকমের, জানেন? একটা হলো পরিচালনগত, ঠিক আছে, পরিচালনগত নগদ প্রবাহ। একটা হলো বিনিয়োগ নগদ প্রবাহ, বিনিয়োগ নগদ প্রবাহ। আর একটা হলো অর্থায়ন নগদ প্রবাহ, ঠিক আছে, অর্থায়ন নগদ প্রবাহ। 3 ধরনের নগদ প্রবাহ, ঠিক আছে। এখন 3 ধরনের নগদ প্রবাহ যখন আমরা যোগ করি তখন আমরা পাই হলো নিট নগদ প্রবাহ। হ্যাঁ, এখন এখন খুব সহজে এমনিতে একটা সহজ সূত্র আছে, ফিনান্সে এই প্রশ্নটা ডেইলি আসতে দেখা যায়। পরিচালনগত নগদ প্রবাহ নির্ণয়ের জন্য নিট মুনাফার সাথে অবচয় যোগ করতে হয়। কি যোগ করতে হয়? অবচয় যোগ করতে হয়। লেট মি এক্সপ্লেইন কেন অবচয় যোগ করতে হয়। আমরা পরিচালন ব্যয় যখন নির্ণয় করি, পরিচালন ব্যয় কি ব্যয়? পরিচালন ব্যয় যখন আমরা নির্ণয় করি, পরিচালন ব্যয় নির্ণয় করার সময় আমরা কি করি বলেন তো? আমরা অবচয়কে পরিচালন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করি, করি তো? বা আমরা পরিচালন ব্যয়ের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করি, বা পরিচালন যদি আমি মানে পরিচালন নগদ প্রবাহ মানে কি? পরিচালন নগদ প্রবাহ মানে পরিচালন আয় মাইনাস পরিচালন ব্যয়, তাই না? তো এখন পরিচালন ব্যয়ের মধ্যে আমরা অবচয়টাকে দেখাই, আমরা বেতন দেখাই, অবচয় দেখাই, আরো এরকম অনেক কিছু দেখাই না? কমিশন খরচ দেখাই, ঠিক আছে, আমরা হলো ভাড়া দেখাই, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি আমরা দেখাই। এখন কথা হলো এই যে আমরা যে অবচয় দেখাইলাম, অবচয় অন্যগুলা থেকে একটু আলাদা কিনা দেখেন তো। দেখেন তো, আমাদের এই যে বেতনটা, আমাদের কিন্তু নগদ টাকা চলে যায়। বেতন দিতে গেলে নগদ টাকা চলে যায়, কমিশন দিতে গেলে নগদ টাকা চলে যায়, ভাড়া দিতে গেলে নগদ টাকা চলে যায়, বিমার টাকা দিতে গেলে নগদ টাকা চলে যায়। হ্যাঁ, এবং এটা দৃশ্যমান, এই সবগুলো হলো দৃশ্যমান লেনদেন। কিন্তু অবচয় যখন আপনি বাদ দিচ্ছেন, মানে অবচয়কে যখন পরিচালন ব্যয়ের মধ্যে দেখাচ্ছেন, এই যে অবচয়ের টাকাটা কি আপনার পকেট থেকে আসলেই চলে যাচ্ছে? যাচ্ছে কি? এটা কি নগদ টাকা কি বাইরের দিকে আসলেই চলে যাচ্ছে? যাচ্ছে না, যাচ্ছে না। এটা অবচয়টা হলো একটা অদৃশ্যমান, ঠিক আছে, এটা একটা অদৃশ্যমান লেনদেন আর কি, ঠিক আছে, অদৃশ্যমান লেনদেন। মনে থাকবে, অবচয় একটা অদৃশ্যমান লেনদেন, ঠিক আছে। এখন এইটাতে কি হয়? এটা হ্রাস করতেছে, অবশ্যই অবচয় হচ্ছে, এটা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু অবচয়ের কারণে দিন গেলে আপনার যে সম্পদ এর ভ্যালু কমতেছে, এটা একদম সত্যি একটা কথা। অবচয়ের কারণে আপনার কি হচ্ছে? সম্পদের ভ্যালু কমতেছে। কিন্তু যদি প্রশ্ন করি অবচয় কি আপনার জন্য ব্যয় কিনা, আপনি অবশ্যই বলবেন হ্যাঁ স্যার ব্যয়। কিন্তু আমি যদি বলি যে আপনার নগদ টাকা কত গেল, মানে এই যে ধরেন অবচয় নির্ণয় করলেন 10,000 টাকা, এখন এই অবচয়ের টাকা কি আপনার কাউকে দিয়ে দিতে হয়? দিয়ে দিতে হয় না তো। অর্থাৎ অন্য ব্যয়গুলোর ক্ষেত্রে দেখুন টাকা তৃতীয় পক্ষকে দিয়ে দিতে হয়, হ্যান্ড ওভার করতে হয়, যে ঘটনাটা অবচয়ের ক্ষেত্রে আমরা ঘটতে দেখি না। হ্যাঁ, তো এই যে অবচয়টা, এখানে আমরা অনগদ লেনদেন অবচয়টাকে যেহেতু আমরা পরিচালন ব্যয়ের মধ্যে একবার দেখাচ্ছি, তার মানে কি আমরা টোটালি নগদ প্রবাহ থেকে একবার বাদ দিচ্ছি। তার মানে আমরা নগদ প্রবাহ থেকে, পরিচালন নগদ প্রবাহ থেকে, আমার একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়া উচিত না? পরিচালন 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 নগদ প্রবাহ, নগদ প্রবাহ, ঠিক আছে। পরিচালন নগদ প্রবাহ তো খুব ইজি, কিভাবে ক্যালকুলেট করতে হয়? পরিচালন নগদ আন্তঃপ্রবাহ মাইনাস পরিচালন নগদ বহিঃপ্রবাহ, ঠিক আছে। এটা করলে আমরা পরিচালন নগদ প্রবাহ পাই। এখন কথা হলো এই যে পরিচালন নগদ বহিঃপ্রবাহ মানেই হলো আমার সেই ব্যয়টা, ঠিক আছে, এটাকে আমরা ব্যয় বলতেছি, পরিচালন ব্যয়টা এইটা, আর এটা হলো আমরা আয় বলতেছি। আচ্ছা, এখন এর মধ্যে আমরা অবচয় দেখাচ্ছি, এর মধ্যে আমরা কি দেখাচ্ছি? অবচয় দেখাচ্ছি।
তার মানে অবচয়টা আমার কি হচ্ছে, পরিচালন নগদ প্রবাহ থেকে বাদ যাচ্ছে। কিন্তু লজিক্যালি যদি চিন্তা করেন, নগদ টাকা কি আসলেই বাদ যাচ্ছে? এটা কি অবচয় কি নগদ, অনগদ লেনদেন না? অবচয় একটা কি অনগদ লেনদেন না? তাহলে অনগদ লেনদেন হওয়া সত্ত্বেও আমরা অবচয়কে নগদ লেনদেনের মধ্যে, মানে নগদের বিয়োগের মধ্যে দেখাচ্ছি। তাহলে এটা একটা ভুল। তাহলে এই ভুলটা শুধরাইতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের কি সুপ্রিম কোর্টে কেস করতে হবে? না, আমাদের কি করতে হবে? আমাদের এইখানে যোগ করে দিতে হবে আর একবার অবচয়টা। ঠিক আছে, কি করে দিতে হবে? আমাদের যোগ করে দিতে হবে, মানে পরিচালন নগদ প্রবাহের মধ্যে একবার দেখাতে হবে। হ্যাঁ, মানে আন্তঃপ্রবাহের মধ্যে অথবা একবার দেখাতে হবে, অথবা যদি আপনি এখানে না দেখান, আপনি এখানে চাইলে একবার দেখাইতে পারেন, অথবা যদি এটা না করেন তাহলে দিন শেষে যেটা করবেন, এখানে টোটাল যে রেজাল্ট বেরোবে, পরিচালন নগদ প্রবাহ বেরোবে, এর সাথে আপনি অবচয়টা যোগ করে দিবেন। ঠিক আছে, ধরলাম আমি একটু অঙ্ক করে বোঝাই। ধরলাম আপনার পরিচালন নগদ প্রবাহ হলো, সব মুছে যায়, প্রবাহ, হ্যাঁ প্রবাহ, ধরলাম আপনার পরিচালন নগদ প্রবাহ হলো 1 লক্ষ টাকা। ঠিক আছে, 1 লক্ষ টাকা। আর পরিচালন বহি প্রবাহ হলো 80,000 টাকা। ঠিক আছে, তার মানে আপনার পরিচালন নগদ প্রবাহ যদি আমি নির্ণয় করি, পরিচালন নগদ প্রবাহ কত? ঠিক আছে, তাহলে খুব সিম্পল, 80,000 টাকা আয় হয়েছিল, সরি 1 লাখ টাকা আয় হয়েছিল, 80,000 টাকা চলে গেল, তাহলে আমার থাকলো কত টাকা? থাকলো হলো 20,000 টাকা। ঠিক আছে, তার মানে আমার পরিচালন নগদ প্রবাহ 20,000 টাকা। কিন্তু এই যে 20,000 টাকার মধ্যে অবচয় আমি ধরলাম, এখানে লিখে রাখলাম 5,000 টাকা। তাহলে অবচয়টা তো আপনি 80,000-এর মধ্যে কনসিডার করছেন, তাই না? মানে অবচয় 5,000 সহই আপনি 80,000 বানাইছেন পরিচালন নগদ প্রবাহ। এর মধ্যে আরো অনেক কিছু ছিল, অবচয় ছাড়া আরো বেতন ছিল, কমিশন ছিল। তো যেহেতু আপনি একবার 80,000 মধ্যে এটাকে ইনক্লুড করে ফেলছেন, তাহলে এখন আপনার কি করতে হবে? এখন আপনার এটা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে বাদ দিতে গেলে আপনি কি করে দিবেন? মানে বাদ দিয়ে দিতে হবে বলতে, এখন যদি এর সাথে অবচয়টা যোগ করে দেন, যদি অবচয় করে দেন, ঠিক আছে, অবচয় করে দেন, ঠিক আছে, তাহলে কত হবে? 5,000 ধরেন অবচয়, তাহলে আপনার কত হচ্ছে? 25,000 টাকা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা মিন টাইমে খেয়াল করেন, আমি বললাম অবচয় এখানে 5,000, তাহলে আমি যদি এই প্রথমে এই কাজটা না করতাম, অবচয়টাকে যদি আমি হিসাবে না রাখতাম, অবচয়টাকে টোটালি যদি আমি হিসাবের বাইরে রাখতাম, যদি আমি পরিচালন নগদ প্রবাহের মধ্যে না আনতাম, তাহলে কি আমার এখানে 80,000 হইতো? হইতো না, আমাদের এখানে কত হইতো? 75,000 হইতো। তাহলে কিন্তু উত্তর সেই কত হইতো? এখান থেকে এটা বাদ দিলে 25,000 হইতো, তাই না? এখান থেকে এটা বাদ দিলে 25,000 হইতো। ঠিক আছে, আমরা কিন্তু সেটা করি নাই, আমরা এখানে 75,000 না দেখাই, আমরা কিন্তু এখানে টোটালি একবারে কত দেখাইছি? 80,000 টাকা দেখাইছি। কত দেখাইছি? একবারে 80,000 টাকা দেখাইছি। অর্থাৎ অবচয়কে আমরা হিসাবের মধ্যে আনছি, অনগদ হওয়া সত্ত্বেও, ওটা একটা অনগদ লেনদেন হওয়া সত্ত্বেও ওটাকে আমরা হিসাবের মধ্যে আনছি। ঠিক আছে, যে গায়ের জোরে আনি আর যে জোরে আনি আমরা আনছি। তো যেহেতু এখানে আনছি, তাহলে আমাদের আরেকবার কি করে দিতে হবে? এখানে যেহেতু বিয়োগের মধ্যে দেখাইছি আমরা একবার, তাহলে এটাকে আরেকবার যোগের মধ্যে যদি আমরা দেখাইতে পারি, তাহলে এখন আমার সেই অবচয় ক্যান্সেল আউট হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন না ঝামেলা আছে? ভাই আমি আজকে হলো এমনিতেই আনন্দ করার মুড নাই আমার, হাসিনার ফাঁসি হয়েছে এই জন্য না, এবার হচ্ছে আমি কালকে রাত্রে 3:30 পর্যন্ত কাজ করে ঘুমাইছি, বুঝছেন? আজকে সকালে আবার ঘুম থেকে উঠছি 7:30। প্লিজ জলে বলতে বললেন না, যা ইচ্ছা তাই বলেন, আমি চেষ্টা করতেছি জলে যতটা আছে। তো ঘুমানোর পরে আজকে সকালে উঠে আবার অফিসে গেছি, অফিসের থেকে কাজ টাজ করে, সুপারভাইজারের সাথে মিটিং ছিল, মিটিং করে তারপরে এসে তারপরে আবার এই বসছি, আপনাদের কাজ করব। এখনো টেনশন হচ্ছে সেটা নিয়ে না, এটার জন্য আসলে কষ্ট লাগতেছে না, মানে কষ্ট তো লাগতেছে, কিন্তু এর জন্য না যতটা কষ্ট লাগতেছে, কষ্ট তার থেকে বেশি লাগতেছে। এখন বাজে 4:46, আমার রিপোর্ট জমা দেওয়ার লাস্ট টাইম হলো রাত 12টা, হ্যাঁ, মানে 11:59। আমি এখনো যা কাজ করছি তা আমার এখনো 7-8 ঘন্টার কাজ লাগবে। ঠিক আছে, মিড টাইমে আপনাদের হইলো, আমি যেহেতু আগে বলে ফেলছি, কথা রক্ষার্থে আজকের ক্লাসটা নিচ্ছি। হ্যাঁ, মানে আমি বুঝতে পারতেছি না কেমনে কি করবো। হ্যাঁ, তো এই হলো ব্যাপার স্যাপার। সো সামনে এখনো কাজের প্রেশার রয়েছে, আজকে সারাদিনই খুব দুর্ধর্ষ অবস্থার মধ্যে দিয়ে পার হচ্ছি, এই জন্য আর কি সামনে যে আরো কাজ আছে এটা ভেবেই আরো কষ্ট লাগতেছে। বলেন এবার কি বলতেছিলেন, বলেন। এইসব ভাই, আমি এইসবের মধ্যে আমি কোনোদিন ছিলাম না বাপের জন্মে, এখনো নাই আমার। আপনি এই যে দেখছেন কোনোদিন আমি এগুলা নিয়ে কথাবার্তা বলছি বা কিছু? আচ্ছা ঠিক আছে, আপনি খুশিতে মিষ্টি খাইতে লাগেন, আমরা অঙ্ক করি। মিউট হয়ে যান, আপনাদের পড়ায় আমি কাজ করবো। রামিল দেনাদার বান, আচ্ছা ঠিক আছে মিউট হয়ে যান।
পড়ালেখা করেন, এসব দিয়ে আপনার কোনো কাজে লাগবে না। হাসিনা মরলেও আপনার জীবনের কোনো লাভ লস নেই, হাসিনা বেঁচে থাকলেও আপনার জীবনের কোনো লাভ লস নেই, ঠিক আছে? এখন হয়তো বুঝতেছেন না, সবাই লাভ হচ্ছে তাই লাভ হচ্ছেন, কয়েকদিন পরে দেরি করেন তারপর বুঝতে পারবেন। পলিটিশিয়ানরা মরলো না বাঁচলো, পলিটিশিয়ানদের ডায়রিয়া হইলো না তাই দিয়ে আপনার জীবনে কোনো ইম্প্যাক্ট পড়ে না, বুঝতে পারছেন? আপনার আমার কারোর জীবনে ইম্প্যাক্ট পড়ে না। আপনি যেখানে জন্মগ্রহণ করছেন ওইখানে আবার মরে যাবেন, ঠিক আছে? আমিও যেখানে জন্ম করছি এইখানে একদিন মরে যাবো, ঠিক আছে? সো এই আদার ব্যাপারই হয়ে এই জাহাজের খবর নেওয়ার তো দরকার নেই কোনো, ঠিক আছে? আপনার যদি পলিটিক্স করার ইচ্ছা থাকে সেটা আলাদা ব্যাপার, তাই যদি না হয় তাহলে এইগুলা নিয়ে বিন্দুমাত্র লাইফে একটা সেকেন্ড নষ্ট করা মানে ওইটাই নষ্ট। এগুলো আপনার জীবনে কোনো কন্ট্রিবিউশন করবে না। ওকে, সো লেটস টক অ্যাবাউট আওয়ার নেক্সট কোশ্চেন্স, দ্যাট ইজ অ্যাবাউট রেওয়া মিলে দানাদার 52,000 টাকা লিখিত অনাদায়ী পাওনা। বলেন প্রথমটা মানে অবচয় বললাম তো। তিনটা অ্যান্সার দেওয়া মানে আচ্ছা, পরেরগুলো আমি পড়ে দেখিনি, পড়ে দেখি। নেট মুনাফার সাথে কি যোগ করতে হয়? নেট মুনাফার সাথে চলতি দায়ের বৃদ্ধি যোগ করতে হয়। হ্যাঁ, চলতি দায়ের বৃদ্ধি যোগ করতে হয়, চলতি সম্পদের হ্রাস যোগ করতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, সি ডি উত্তর। হ্যাঁ আচ্ছা, এই ফিনান্সের পোলাপান আছেন কেউ? একটু বুঝে দেন তো, বুঝাবো কেমনে, আমার ভালো লাগতেছে না। এই ফিনান্সের কেউ আছেন? ঠিক আছে, এর উত্তর ভুল আছে, সি ডি উত্তর। ফিনান্সের কেউ নাই? এই নগদ প্রবাহ দুইটা পদ্ধতি আছে, ঠিক আছে? নগদ প্রবাহের পদ্ধতি দুইটা। শর্ট সিলেবাস পড়ছস তোরা না? সব শর্ট সিলেবাস পড়ে আসছো, যেমন 3 মাসে সব, মানে 2 বছরের মধ্যে সব পড়ে আসছে শর্ট সিলেবাস, আর এখন 3 মাসে আসছে লং সিলেবাস পড়তে। একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি, ঠিক আছে, আর একটা হলো পরোক্ষ পদ্ধতি। এই ইয়াসিন, কি ছিল আপনার শর্ট সিলেবাস? সাবাস। নগদ প্রবাহ করেননি নাকি? করছেন? দুইটা অপশন দুই রকম না, এদিকে দেখেন। এই যে প্রত্যক্ষ পদ্ধতি, এই প্রত্যক্ষ পদ্ধতির অঙ্ক হইলো এই যে একটু আগে যেটা করাচ্ছিলাম, এটা হলো প্রত্যক্ষ পদ্ধতি। হ্যাঁ, পরোক্ষ পদ্ধতি কারে পাই? পরোক্ষ পদ্ধতি হলো নিট আয়ের সাথে দেনাদার যতটুকু কমলো, ঠিক আছে, মানে দেনাদারের হ্রাস, এটা কি করতে হয়? যোগ করতে হয়, ঠিক আছে? আর দেনাদারের হ্রাস লিখলাম কেন? দুইরো কলা, সম্পদের আর দায়ের বৃদ্ধি কি করতে হয়? যোগ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আর কি করতে হয়? সম্পদের বৃদ্ধি বিয়োগ করতে হয়। আর কি করতে হয়? আর হলো দায়ের হ্রাস যোগ করতে হয়। ঘটনাগুলো কেমন অদ্ভুত লাগতেছে, ফিনান্সের পোলাপান পারার কথা এগুলো। আচ্ছা দেখেন, সম্পদ কখন কমে যায়? ধরেন আপনার দেনাদার কমে গেল, তার মানে কি? দেনাদার হিসাব ক্রেডিট, তাই না? দেনাদার কখন কমে যায়? যখন আপনি কি পান? এই কথা কন। হ্যাঁ, তাহলে নগদান হিসাব কি হয় তখন? ডেবিট হয় না? হ্যাঁ, তার মানে নগদান, মানে আমরা নগদান নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তাহলে আমার নগদ টাকা তখন কি বাড়ে না? বাড়ে। তাহলে নগদ টাকা বাড়লে নিটের সাথে যোগ হবে। কারণ সম্পদের হ্রাস বলতে বোঝায় সম্পদের আর কখন কখন হ্রাস হয়। ধরেন আপনার যন্ত্রপাতি কমে যেতে পারে, তাহলে যন্ত্রপাতি কখন ক্রেডিট হবে? যন্ত্রপাতি ক্রেডিট এটা কখন হয়? যখন আপনি যন্ত্রপাতিটা কি করেন? বিক্রি করেন। বিক্রি করলে কি আসে? নগদ টাকা আসে। তাহলে নগদান হিসাব তখন ডেবিট হয়, তাই না? তাহলে তখনও নগদান কি বাড়ে। তাহলে নগদান বাড়ারে আমরা আন্তঃপ্রবাহ বলতে পারি না? বলতে পারি? হ্যাঁ, তাহলে প্রতিষ্ঠানে টাকা আসাটাকে আমরা আন্তঃপ্রবাহ বলতে পারি না? তাহলে সম্পদের হ্রাসকে আমরা আন্তঃপ্রবাহ বলতে পারি?
তাহলে সম্পদের বৃদ্ধির আমরা বহিঃপ্রবাহ বলতে পারি, বিপরীতভাবে পারি। এবার আপনার পাওনাদার কখন কমে? পাওনাদার হিসাব ডেবিট কখন হবে? যখন আপনি নগদ টাকা দিবেন, তাই না? নগদান হিসাব ক্রেডিট। তার মানে নগদ টাকা চলে যাচ্ছে না, এখানে নগদ টাকা কমে যাচ্ছে না, তার মানে এটাকে আমরা বহিঃপ্রবাহ বলতে পারি, পারি। তাইলে পাওনাদার এটা কি হ্রাস পাচ্ছে, তাই তো? তাহলে পাওনাদার কমে যাওয়া মানে দায় কমে যাওয়াকে আমরা কি বলতে পারি? কিতা? পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, দায়ের হ্রাসকে আমরা কি বলতে পারি? ওহো, এখানে তো আমি ভুল লিখছি। দায়ের হ্রাসকে আমরা কি বলতে পারি? বহিঃপ্রবাহ বলতে পারি। দায়ের হ্রাসকে আমরা বহিঃপ্রবাহ বলতে পারি। হ্যাঁ, তাহলে দায়ের হ্রাসকে যদি বহিঃপ্রবাহ বলতে পারি, তাইলে আমরা দায়ের বৃদ্ধিকে কি বলতে পারি? আন্তঃপ্রবাহ বলতে পারি। এটারে বলে পরোক্ষ পদ্ধতি। এই পরোক্ষ পদ্ধতিতে এইটুকু করলে আমরা পরিচালন নগদ প্রবাহ পাই। কি পাই? পরিচালন নগদ প্রবাহ পাই। ঠিক আছে, এখানে দুইটা পদ্ধতি আর কি। পরিচালন নগদ প্রবাহ সূত্র হলো এটা। এটা হলো পরোক্ষ পদ্ধতিতে, এটা কি পদ্ধতিতে? পরোক্ষ পদ্ধতিতে। আর একটু আগে যেটা করছি এটা কি? এই যে আয় মাইনাস ব্যয়। ঠিক আছে, এটা সহজ করে যদি আমি লিখি আয় মাইনাস ব্যয়। হ্যাঁ, তোমার টাকা কতটুকু আসলো তাতে কতটুকু চলে গেল। ঠিক আছে, এটা হলো প্রত্যক্ষ পদ্ধতি। এটা কি? উপরেরটা তাহলে কি পদ্ধতি? প্রত্যক্ষ পদ্ধতি। আর নিচের এটা কি পদ্ধতি? এটা হলো পরোক্ষ পদ্ধতি। এখন এই প্রশ্নটার দিকে তাকান। পরিচালনগত নগদ প্রবাহ নির্ণয়ে নিচের কোনটি নিট মুনাফার সাথে যোগ করতে হয়? এখানে কি কোন পদ্ধতি এটা কি বলে দিছে? দিছে নাকি? দেয়নি তো। যদি বলে না দেয় তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে এটা সঠিক অ্যান্সার, তাই না? আন্তঃপ্রবাহ পরোক্ষ পদ্ধতিতে দেখেন তো, চলতি দায়ের বৃদ্ধি, এটা কি আন্তঃপ্রবাহ না? আন্তঃপ্রবাহ। তাহলে এটা কি যোগ হবে? এটা কি বহিঃপ্রবাহ না? চলতি দায়ের হ্রাস, দূর কি লিখছি, চলতি দায়ের হ্রাস, এটাও কি আন্তঃপ্রবাহ না? এটাও আন্তঃপ্রবাহ তো নাকি? তাহলে এটাও উত্তর হবে। ঠিক আছে, সবই সঠিক উত্তর। তাহলে দিবেন কোনটা? আমি হইলে ওই অবচয় দিব, বাকিগুলো দিব না। কারণ এটা হইলে এমনিতে একটা ডিরেক্ট প্রশ্ন, ফিনান্সে এরকম ভাবে ডিরেক্ট আসে। যদিও এখানে মিস হয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডেড টু দ্য নেট ইনকাম ইন দ্য ক্যালকুলেশন অফ অপারেটিং ক্যাশ ফ্লো। যদিও এখানে স্পষ্ট করে কিছু বলেনি, কিন্তু এটা ডিরেক্ট প্রশ্ন, ফিনান্সের বইয়ের ডিরেক্ট একটা কোশ্চেন। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এটা হলো এখানে লেখেনি, ওটা মিস হয়ে গেছে। ঠিক আছে, পরোক্ষ পদ্ধতিতে। ঠিক আছে, বাট প্রশ্ন পুরাই বোঝা যাচ্ছে আসলে পরোক্ষ পদ্ধতিতে এটা কি হবে? অবচয় যোগ হবে। ঠিক আছে, বলেছে কেডা? বলেছে শুভ স্যার। ঠিক আছে, ক্লিয়ার? বলগুলো আমি বুঝে দিব। তারপর 26 নম্বর আপনি বুঝতে পারছেন? আরো একটা দেখেন, এখানে দুইটাই হলো প্রত্যক্ষ পদ্ধতির কথা বলতেছে। ঠিক আছে, দুইটাই কি পদ্ধতির কথা? পরোক্ষ পদ্ধতির কথা বলতেছে। উত্তর তো তিনটা, তার মধ্যে দেখেন তো এখানে দুইটাই কি পদ্ধতির কথা বলতেছে? পরোক্ষ পদ্ধতির কথা বলতেছে। আর এখানে প্রত্যক্ষ পদ্ধতির কথা বলতেছে। তাহলে আমি যদি এই পরোক্ষ পদ্ধতিতে যাই তাহলে I have two options, ঠিক আছে, which is very difficult to choose from them, তাই না? আমি যদি এবার পরোক্ষ পদ্ধতিটাকে বিবেচনার বাইরে নিয়ে যাই তাহলে I am appropriately choose the right answer, that is depreciation. ঠিক আছে, অবচয়। ক্লিয়ার? এই হলো বিষয়। ওকে, সো চলেন আমরা এরপরে 26 নাম্বার দেখি। 26 নম্বরে কি বলতেছে? রেওয়া মিলে দেনাদার 52,000 টাকা, লিখিত অনাদায়ী পাওনা 2,000 টাকা এবং অলিখিত অনাদায়ী পাওনা 2,000 টাকা। যদি দেনাদারের উপর 5% সঞ্চিতি রাখা হয় এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স 1,000 টাকা হয়, তাহলে চলতি বছরে অনাদায়ী পাওনা সঞ্চিতি কত রাখতে হবে? চলতি বছরে বলেছে, বছরে বলেছে। আচ্ছা, বছরে মানে এটা কোন অঙ্ক? ওই লাভাইন, বছরে সঞ্চিতি। বছর মানে কি? মোট দেনাদারের উপরে কি? মোট দেনাদারের উপরে শুধু কি পার্সেন্টেজ কাটবো না? হ্যাঁ, তাহলে এখন দেখেন তো দেনাদার ছিল কত টাকা? 52,000 টাকা।
এর মধ্যে বলেছে লিখিত, লিখিত নিয়ে তো আমাদের কাজ নেই, তাহলে লিখিত বাদ দিয়ে দিলাম। অলিখিত আছে, অলিখিত আছে তাহলে বাদ দিব। তাহলে বাদ দিলে কত থাকতেছে? মোর দেন আদার থাকতেছে 50,000 টাকা। এর উপরে আমরা পার্সেন্টেজ করব। কত পার্সেন্ট আছে? 5% সঞ্চিতি রাখতে হবে। তাহলে আমরা এর উপরে করব 5%। তাহলে 5% কত? 2,500 টাকা। ঠিক আছে, 2,500 টাকা, 2,500 টাকা। বোঝা গেছে? না না, 2,500 না, 2,500। 3,000 হতে 500 কম। বলেন। ওদের ইচ্ছা, ওরা দিয়ে বেড়াইছে ভাই। অ্যান্সার এডি, তাই অ্যান্সার এডি। ওরা কি দিছে না দিছে এডিতে আমার মাথা ব্যথা নেই কোনো। কি চাইছে? কি চাইছে? তো তার মানে কি? তো রাখতে হবে মানে এটা নতুন সঞ্চিতি আমরা যেটা ধরি ওটা কি করি? রাখি না, আমরা বিলি করে দিই। উত্তর মিলানোর জন্য এরকম হাপিত্তেশ করার কি আছে? নতুন সঞ্চিতি আমরা যেটা ধরি, ফাহিম স্যারকে, তাহলে ফাহিম স্যারের কাছে জিজ্ঞেস করেন। ছাব্বিশে কি অ্যান্সার দেওয়া? ইয়ে দেওয়া কি ভুলটা কইছি আমি? 5% সঞ্চিতি রাখা, এনে কি কইছে? রাখা, এনে কি? রাখা, রাখা, রাখা। এনে রয় আঁকা, এনেও রয় আঁকা, এনেও রয় আঁকা, এনেও ক্ষয় আঁকা, এনে ক্ষয় আঁকা নেই, খর পরে এক দিয়ে ত দিছে। উত্তর মিলানোর জন্য হাপিতে শুরু করছে। এই মাথা গরম করাবেন না একদম। আজকে মাথার টেম্পার মানে মেজাজটা ভীষণ গরম। কি হলো, আপনারা কি সিরিয়াসলি নিলেন নাকি? চুপ হয়ে গেল একদম। আরে পাগল, আই এম মেকিং ফান। 27 নম্বর দেখেন, ড্যাশ নীতি অনুসরণ করার কারণে আমরা সম্ভাব্য দায়কে আর্থিক বিবরণীতে প্রদর্শন করে থাকি। কোনটা? সম্ভাব্য দায় পূর্ণ প্রকাশের নীতি। ঠিক আছে, এটা কি সহজ না? 27 নম্বর। সম্ভাব্য শুধু দায় না, সম্ভাব্য যে কোনো কিছুই হইলো আমরা কি দেখাই কি অনুযায়ী? পূর্ণ প্রকাশ। এটা তো এমনি মানে কেউ যদি নীতি নাও জানে তাও তো এটা দেখলে বোঝা যায় না যে সম্ভাব্য দায়কে দেখাবো মানে সম্ভাব্য কোনো কিছু, ভবিষ্যতে যেটা মেবি হ্যাপেন, তাই না? মে হ্যাপেন, ভবিষ্যতে যেটা ঘটতে পারে সেটাকে আমরা দেখাই কি? কোন নীতি সেটা? সেই নীতিটা কি হতে পারে? সেই নীতি আমরা কখন দেখাবো? যদি আমাদের এরকম কোনো একটা নীতি থাকে যেখানে বলা থাকবে তুমি কোনো কিছু কি করতে পারবে না, গোপন করতে পারবো না। ইউ হ্যাভ টু ডিসক্লোজ অল দ্য টপিক ইউ ওয়ান্ট টু শো ইন প্রেজেন্ট অর ইন ফিউচার, তাই না? সেটাকে আমরা বলি পূর্ণ প্রকাশের নীতি। তারপর এটা যাই, একটা মজুদ পণ্যের ক্রয় মূল্য 15,500 টাকা, বাজার মূল্য 12,500 টাকা, যা বছর শেষে মজুদ পণ্যের গণনা থেকে বাদ পড়ে গেছে। এই মজুদ পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ব্যবসায়ের মুনাফার উপর কিরূপ প্রভাব পড়বে? খেয়াল করেন, আমাদের ক্রয় মূল্য কত? মজুদ পণ্যের ক্রয় মূল্য কত? 15,500 টাকা, আর বাজার মূল্য কত? 12,500 টাকা। এই দুইটার মধ্যে কোন মূল্য আমাদের দেখানো উচিত মজুদ পণ্যের ক্ষেত্রে? যেটা কম। কোনটা কম? 12,500 টাকা। এইটা কোন নীতি বলেছে? রক্ষণই লিখে ফেলেছি, রক্ষণশীলতার নীতি বলেছে। ঠিক আছে, কি বলেছে? রক্ষণশীলতার নীতি বলেছে। হ্যাঁ, এখন এটা তো টোটালি বাদ পড়ে গেছে, তার মানে আমাদের এটা তো তাহলে আর হিসাবের বাইরে চলে গেছে। তাহলে আমাদের 12,500 টাকা কম পড়ে গেছে, তাই না? 12,500 টাকা আমাদের হিসাব থেকে কম পড়ে গেছে, বছর শেষে মজুদ পণ্যের গণনা থেকে বাদ পড়ে গেছে। তার মানে 12,500 টাকার হিসাব আমরা করি নাই। এই মজুদ পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত যদি আমি করি তাহলে ব্যবসার উপর কিরূপ প্রভাব ফেলবে? এখন ব্যবসার উপর যে প্রভাবই ফেলুক, কত টাকার প্রভাব ফেলবে? 12,500 টাকার প্রভাব ফেলবে, তাই না? কত টাকার প্রভাব ফেলবে? এখন 12,500 টাকার প্রভাব কই আছে? একটাতেই তো আছে। বোঝা গেছে? আচ্ছা,
তার মানে মাথাটা একটু যদি চোখ কান খোলা রাখেন তাহলে দেখবেন এমনি উত্তর অনেক কয়েকটা পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা লেটস এবার বলি আর কি যে কেন এটা হইল। ঠিক আছে, কেন এটা হইল। আপনি টোটালি আপনার যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হয়েছিল, আপনি সমাপনী মজুত পণ্য কিভাবে দেখেন? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ দিয়ে দেখেন না? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে কি করেন? বাদ দিয়ে দেখেন না সমাপনী মজুত পণ্য, তাই তো? এবার আমরা দুইটা সিনারিও চিন্তা করি। এইগুলা এরকম দুইটা সিনারিও দিয়ে চিন্তা করতে হয়। ঠিক আছে, দাগ দিলাম, দেখা গেল বেঁকে। ধরেন এখানে আপনার বিক্রয় লেখা আছে। ঠিক আছে, বিক্রয় হলো এখানেও সেম 1 লক্ষ টাকা, এখানেও সেম 1 লক্ষ টাকা। এখন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হলো আপনার একটা সিনারিওতে 60,000 টাকা, একটা সিনারিওতে 60,000 টাকা। সেক্ষেত্রে আপনার সমাপনী মজুত পণ্য আপনি দেখাননি, টোটালি দেখাননি, মানে জিরো। তার মানে এই 1 লক্ষ টাকা থেকে 60,000 টাকা বাদ দিলে আপনার কত টাকা থাকবে? 40,000 টাকা থাকবে। তাহলে এটা আপনার কি হবে? মুনাফা হবে, তাই না? মুনাফা হবে। এখন এই 60,000 টাকা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এখানে 60,000 থেকে আপনি যেটা করতেছেন এইখানে আপনি দেখাচ্ছেন কত টাকা দেখাচ্ছেন? এখানে 12,500 টাকা দেখাচ্ছেন। ঠিক আছে, 12,500 টাকা দেখাচ্ছেন। 12,500 টাকা আমরা কি করে ফেলতে হয়? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়তে বাদ দিতে হয় না? বাদ দিতে হয় তো? বাদ দিতে আমি এইখানে না দেখাই, এখানে আর একটা শখ বেশি কাটতে হতো, আমি ভুলে গেছি কাটতে। ঠিক আছে, আচ্ছা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ধরলাম আমাদের কত? 60,000 টাকা। বিক্রয়যোগ্য পণ্যে আমি এই সাইডে লিখি, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 60,000 টাকা। আর হলো সমাপনী মজুত পণ্য এখন যদি আমাদের থাকে সেটা হলো আচ্ছা 12,000 ধরি সুবিধার্থে, হ্যাঁ, বা 10,000 ধরি সুবিধার্থে। তাহলে এখন কত হবে আমাদের? বিক্রিত পণ্যের ব্যয় কত হবে? বিক্রিত পণ্যের ব্যয় কত হবে? বিক্রিত পণ্যের ব্যয় তখন হবে কত? এখন তো আর আগের বার যেমন আমার তো সমাপনী মজুত পণ্য ছিল না বলে কোনো বিক্রিত পণ্যের ব্যয় তৈরি হয়েছিল না, মানে যাই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ছিল তাই আমাদের বিক্রিত পণ্যের ব্যয় ছিল সেম। কিন্তু এখন তো আমাদের সমাপনী মজুত পণ্য আমরা হিসাবে নিচ্ছি, মানে 10,000 যদি সমাপনী মজুত পণ্য হয় তখন 10,000 কমে গেলে আমার বিক্রিত পণ্যের ব্যয় এসে দাঁড়ালো 50,000 টাকা। তাহলে 1 লক্ষ থেকে আমরা এখন কত বাদ দিব? আগের বার তো 60,000 বাদ দিয়েছিলাম, কিন্তু এখন কত বাদ দিব? 50,000 বাদ দিব, তাই না? তার মানে দেখেন তো আমার মুনাফা কি বাড়ছে না? বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পাইছে? ওইটাই আসলে যত টাকা আসলে দেখাচ্ছেন না তত টাকা আসলে বৃদ্ধি পায়। ঠিক আছে, আমি এখানে অঙ্কটা যদি করে দেখাই ব্যাপারটা, এখানে 12,000 টাকা ধরেন, 12,500 টাকা ছিল না? 12,500 করলাম যখন, একটু পুরোটাই করে দিই। 12,500 ছিল, একটু ক্যালকুলেশন করে বলেন তো 12,500 বাদ দিলে এখানে কত টাকা থাকে? 60,000 থেকে 12,500 বাদ দিলে কত থাকে? 47,500 টাকা না 57? কি কন? এই 47,500 টাকা। বাকিরা কি কন? এখানে তাহলে কত হয়? বিক্রিত পণ্যের ব্যয় যদি 47,500 হয় তাহলে 1 লাখ থেকে বাদ দিলে কত হয়? কত? 52,000। আইরে পোলাপাইন মরে গেছোস। তাহলে এই দুটার পার্থক্য কত? এই দুটার পার্থক্য কত? সেই 12,500 টাকা না? কত টাকা বৃদ্ধি পেয়েছে? মোট মুনাফা 12,500 টাকা বৃদ্ধি পেয়েছে না? এখানে তাই বলতেছে যে কত টাকা বৃদ্ধি পাবে। তাহলে দেখেন তো মুনাফা 12,500 টাকা বাড়বে। বুঝতে পেরেছেন? 28 নাম্বার তো ওই সবগুলোর মাথায় ঢুকছে পোলাপাইন। আমারও আজকে শরীর মানে আমিও আজকে নরম নরম, ছেলে হলো নরম নরম। কি হয়েছে তো গো? এই ইয়াসিন একটা গান গান তো। হ্যাঁ, কি করে নেটওয়ার্কে বেঁধে গেছে শুনি নাই। আমাদের এই শেষে কিন্তু ইয়াসিন গান গাবে আজকে। কয়েক বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স, না না মানে ব্যাপার হচ্ছে যে কেউ কোনো আজকে সবাই চুপ হয়ে গেছে। লামিয়ারে বকছি, লামিয়াও চুপ হয়ে গেছে, সবাই চুপ হয়ে গেছে। এখন আমার কেমন জানি, হ্যাঁ এই লামিয়া আজকে ছড়া বলবে, ওই দেখা যায় তাল গাছ, তার উপরে আমি নাচি তিরিং বিড়িং, এইটা পড়বে আর কি। কয়েক বছর পূর্বে ঝিলমিল, আচ্ছা লামিয়া ক্লাস শেষে ওটা পড়ে শোনাবে। কয়েক বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স 5 লক্ষ টাকা ব্যয়ে একটা অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য হলো 50,000 টাকা।
এটা সরলরৈখিক পদ্ধতিতে, তাহলে ভগ্নাংশের মূল্য কচাত করে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, বার্ষিক 10% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরতে হবে, মানে ওই যে বিয়োগ করার পরে যে মূল্য থাকবে তার উপরে আমরা কি করব, অবচয় ধার্য করব। করার পরে পুঞ্জীভূত অবচয় হয়েছে 2,25,000 টাকা। হ্যাঁ, আজকে এটা 2,50,000 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ ক্ষতি হবে, এটি আমাদের ক্যালকুলেশনের বিষয়। আমরা জানি লাভ মানে কি, লাভ মানে কি, লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস কি, ও আপনারা তো আবার অবচয় পারেন, আমি তো ভুলে গেছি, বিক্রয় মূল্য মাইনাস বহি মূল্য। তাড়াতাড়ি করে ফেলেন। তাহলে এখন বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে, এখানে বিক্রয় মূল্য বলা আছে 2,50,000 টাকায় বেচে, দেখে 50,000 টাকায় বেচতেছে। তাহলে আমার এখন নির্ণয় করা লাগবে কি, আমার এখন বহি মূল্য নির্ণয় করতে হবে। এখন চলে আমরা বহি মূল্য নির্ণয় করি। বহি মূল্য নির্ণয়ের সূত্র কি, বহি মূল্য নির্ণয়ের সূত্র হলো ক্রয় মূল্য মাইনাস কি, ক্রয় মূল্য মাইনাস হলো পুঞ্জীভূত অবচয়, এটা হলো বহি মূল্য নির্ণয়ের সূত্র। হ্যাঁ, তাহলে এখন ক্রয় মূল্য কত ছিল, এখানে ক্রয় মূল্য আর অবচয়যোগ্য মূল্য কিন্তু আলাদা। হ্যাঁ, যখন ক্রয় মূল্য বলবে তখন কিন্তু আপনি এই পুঞ্জীভূত মানে ভগ্নাংশের মূল্য আর বাদ দিয়ে দিবেন না। হ্যাঁ, তার মানে ক্রয় মূল্য যে টাকা দিয়ে কিনছিল ওটাই হবে, অর্থাৎ 5 লক্ষ মানে 5 লক্ষই হবে। হ্যাঁ, তাহলে ক্রয় মূল্য হলো 5 লক্ষ টাকা, পুঞ্জীভূত অবচয় সম্ভবত শেষ পর্যন্ত বলা আছে। হ্যাঁ, যে অবচয় ধার আজ পর্যন্ত বলা আছে 2,25,000 টাকা বলা আছে। তাহলে 2,25,000 টাকা যদি আমরা বাদ দিই তাহলে 2,75,000 টাকা হয় আমার এইখানে কি বই মূল্য। তাহলে এখন যদি আমি 2,75,000 টাকা এইখানে আমি কি করে দিই, এইখানে যদি আমি কি করে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমার উত্তর থাকে কত, 2,50,000 থেকে 75 বাদ দিলে থাকে -25,000 টাকা। ঠিক আছে, মাইনাস কি 25,000 টাকা। তাহলে আমার লাভের বিপরীতে কি হয়ে গেছে, লাভ না হয়ে আমার কি হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। কি হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে 25,000 টাকা। ঠিক আছে, তাহলে ক্ষতি হলো 25,000 টাকা। আমার এখানে লাগবে কি, ক্রয় মূল্য লাগবে। ক্রয় মূল্য কত, কত টাকা দিয়ে কিনছে, 50,000 বাদ দিয়ে কিনছে। যখন আপনি কেনেন কোনো যন্ত্রপাতি তখন ওইটা কত টাকায় পরে ভগ্নাংশের মূল্য থাকবে, ওইটা বাদ দিয়ে কিনেন। ধরেন আপনি জামা কিনতে যাচ্ছেন, এবার জামার দাম চাইছে 1,000 টাকা, আপনি বললেন এই 1,000 টাকা, ওইটিতে আমার মা কদিন পরে ঘর ঝাড়ু দিবে, তো ওইটি হইলেও তখন মূল্য দাঁড়াবে 50 টাকা। ঠিক আছে, তাহলে আপনি 50 টাকা কম রাখেন, তাই হবে। তবে হবে কিন্তু আপনারা জানেন, মাঝখানে আমি যাত্রাবাড়ি কার কাছ থেকে জানি, এটা ছেলে ছিল, ওর কাছ থেকে আমি কলা কিনতেছি। হ্যাঁ, মজার ঘটনা শুনেন, ওরে যাই বলতেছি যে কলা কত, তো কয় 10 টাকা করে পিচ, 40 টাকা হালি। তাই আমি বলছি তুই নিজের মানুষ, আপন মানুষ, দিবি কত তাই ক। হ্যাঁ, তো ওই ছোটো ছোটো ছেলে থাকে না, মজাই লাগে ওদের সাথে গল্প করতে বা ইয়ে করতে। তো ভাই 40 টাকার কম হবেই না। তাই আমি করছি আচ্ছা দেখ, যদি কোনোভাবে তুই আমার জন্য কিছু করতে পারিস, মানে ওর সাথে খানিকক্ষণ গল্প করার পরে আমার বলতেছে আচ্ছা ভাই আপনি এক কাজ করতে পারেন, আপনার জন্য কলা হইলো 30 টাকা হালি, সেক্ষেত্রে আপনি হলো 4টা কলা এইখানে দাঁড়াই খেয়ে আমার হলো কি দিয়ে যেতে হবে, খোসাগুলো ফেরত দিয়ে যেতে হবে। ঠিক আছে, মানে 4টা কলা ও আমার 30 টাকায় দিবে। ঠিক আছে, আমি মনে হয় 30 টাকা বলছিলাম, বললাম 30 টাকায় দেখ দিতে পারিস কিনা। তো বললো আচ্ছা ঠিক আছে, 30 টাকা আপনারা দিব, আপনি কলা খাওয়ার পরে ওই কলার খোসাগুলো আমার দিয়ে যাবেন। ঠিক আছে, তাইলে যদি কখনো আপনি এমনভাবে কিনতে পারেন যেখানে ভগ্নাংশের মূল্য আপনি বাদ দিয়ে দেখাতে পারবেন, সেটা পরের কথা। কিন্তু আপনারা এইভাবে কখনো কিনছেন নাকি ভাই? আসলেই কি এইভাবে রিয়েল ওয়ার্ল্ডে কেনা বেচা হয়, হয় নাকি? আচ্ছা ওকে, এবার বলেন স্যার বলে কি চিৎকার করেছিলেন? কেউ নাই। আচ্ছা, উৎপাদন ব্যয়ের উপাদান, এই যে উৎপাদন ব্যয়, পণ্য ব্যয়, এগুলা কি আমরা ওই যে কোনো আর আগের দিন একটা পড়াচ্ছিলাম না, এখানে পড়ছি না? তাহলে উৎপাদন ব্যয়ের মধ্যে কোনটা কোনটা যাবে দেখেন তো। উৎপাদন ব্যয়ের মধ্যে পরোক্ষ কাঁচামাল যাবে, প্রত্যক্ষ এর মধ্যে কি কি যায়, উৎপাদন ব্যয়ের মধ্যে কি কি যায় আমরা জানি, প্রত্যক্ষ আর কি যায়, প্রত্যক্ষ ও পরোক্ষ, এই দুইটা খরচ যায়। ঠিক আছে, প্রত্যক্ষর মধ্যেও 3টা উপাদান, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরি। পরোক্ষর মধ্যেও এই 3টা, পরোক্ষ শ্রম, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি। তার মানে এই 2টা জিনিস থাকবে হইলো কিসের মধ্যে, উৎপাদন ব্যয়ের মধ্যে। তাহলে উত্তর হবে কোনটা, বি নাম্বারটা। আচ্ছা, 31 নাম্বারটা খুবই ইজি। রসনা কোম্পানির সম্পত্তি 70,000 টাকা কমেছে, আমরা এটা এ সমান এল প্লাস ওই এটা দিয়ে যদি করি, এবং এটা এক লাইনের অঙ্ক। সম্পত্তি 70,000 টাকা কমেছে মানে আমরা এই ব্র্যাকেটের মধ্যে 70K বসাই দিলাম। হ্যাঁ, আচ্ছা আমরা জানি কমলে মাইনাস আসলে ব্র্যাকেট দিয়ে দেখাইতে হয়। 70,000 কমেছে এবং দায় 10,000, 1 লাখ টাকা কি হয়েছে, বেড়েছে। তার মানে আমরা দায়ের এখানে 100 বসাই দিলাম। হ্যাঁ, 100K। আচ্ছা, তাহলে আমার এইখানে কত হবে আমি কি বের করতে পারবো? এটা যদি -70 হয়, আমরা জানি দুই পাশে 2 রকম চিহ্ন হলে আমাদের কি করতে হয়, যোগ করে দেওয়া লাগে না? তাহলে এখানে 170 কি হবে, মাইনাস হবে। বুঝছেন আমার কথা?
আমাদের বলা আছে হইল আমরা জানি সম্পদ সমান এল প্লাস মালিকানা সত্ত্ব, তাই না? এখন আমাদের বলা আছে সম্পদ কমেছে কত টাকা, 70,000 টাকা, হ্যাঁ, আর আমাদের দায় বেড়েছে 1 লক্ষ টাকা। এখন দেখেন তো দুই পাশে সমানের দুই পাশে দুইটা আলাদা চিহ্ন, তো আমি বলছিলাম সমানের দুই পাশে যদি আলাদা চিহ্ন হয় তাহলে আমাদের কি করে দিবেন, এইটা আর এটা কি করে দিবেন, দুইটা একসাথে যোগ করে দিবেন, তাহলে যোগ করে দিলে কত হবে, 1,70,000 হবে। এখন কথা হলো আমার এই সাইডে তো -70,000, তাহলে এই পাশে -70,000 বানাইতে গেলে এখানে যদি আপনি আরো এইটা প্লাস দেন তাহলে কি হইলো, মানে ওইও যদি আপনার প্লাস আকারে থাকে তাহলে কি আরো বেড়ে গেল না? তাহলে এইটাও যদি মাইনাস আকারে দেন তাহলে দেখেন এখন মিট আপ করে 1,70,000 মাইনাস তার থেকে 1 লক্ষ চলে গেল, তাহলে -70, যেটা এর সাথে মিলতেছে। তার মানে আপনার মালিকানা সত্ত্ব কি করবে, কমবে। ঠিক আছে, মালিকানা সত্ত্ব 1,70,000 টাকা কি হবে, কমবে। বলেন, হ্যাঁ বলেন। হ্যাঁ হয়, হ্যাঁ হবে, কেন হবে না, এ মাইনাস এল হবে। হ্যাঁ, ইজিলি বোঝা যাওয়ার কথা, এই তো বড় হয়ে গেছেন। ওই তো প্রথম দিকে যদি এতগুলো সূত্র বলতাম তাহলে কি নিতে পারতেন? ঠিক আছে, তাহলে এখানে -70,000, ঠিক আছে, -70,000 মাইনাস, এবার কি দিবেন, দায়, তাই তো 1 লাখ, এবার হলো, হ্যাঁ, তাহলে এখন থাকবে কত, থাকবে হলো মাইনাস কত, 1,70,000। ঠিক আছে, করতে পারলে তো আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন এত সূত্রের প্রয়োজনীয়তা কেন আসলো? কারণ আপনার মতো ওই যে আমি তখন তো পড়াচ্ছিলাম একদিন, আমরা তো জানতাম এই সমান এল প্লাস ওই একটা সূত্র দিয়ে তো করা যায়। এই সূত্রগুলো কেন ড্রাইভ করে তৈরি করা হয়েছে, ওই সমান কি, এল সমান কি, এইগুলো ড্রাইভ করে কেন তৈরি করা হয়েছে? আপনার মতো মানুষ চিন্তা করছে কেন বারবার এইসব ডাইনে বামে করতে যাবো, এসে একবার এটা মুখস্থ করে ফেলি। তো এই আর কি, যেভাবে চিন্তা করবেন, আমার তো আপনার সাথে কোনো শত্রুতা নেই, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চিন্তা করেন, ঠিক আছে, কিন্তু সঠিক অ্যান্সার করতে পারলে গেছে। কালান্তিক রক্ষণ পদ্ধতিতে, কালান্তিক মানে বছর শেষে পদ্ধতিতে একটা বিক্রয়কারী কোম্পানির খতিয়ানের নিচের কোন হিসাবটি থাকবে না, যে বলতে পারবে তার জন্য একটা চকলেট। এটা কি আর পড়ানো লাগবে, বোঝানো লাগবে? অনেকবার বোঝাইছি, দুইটা ভিডিও দুইটা রেকর্ড করছি, দুইটাতেই বরবাদ মানে বকবক করছি, আর বোঝালাম না। এরপরে হইলো 33-এ বলতেছে আলিফ কোম্পানি 10,000 টাকার অফিস সরঞ্জাম স্বল্প মেয়াদী। 33 না 32? আমি বলার চকলেট দিব এটা বলার আগে আপনারা যেহেতু উত্তর বলে ফেলেছেন এই জন্য চকলেট ক্যান্সেল। আলিফ কোম্পানি 10,000 টাকার অফিস আসবাবপত্র স্বল্প মেয়াদী, চুপ, স্বল্প মেয়াদী অঙ্গীকার পত্র ইস্যুর মাধ্যমে ক্রয় করেছে। ঠিক আছে, তাহলে ক্রয় করতেছে কি, অফিস সরঞ্জাম, তাহলে অফিস সরঞ্জাম কি হবে, ডেবিট। তার মানে আমরা কি লিখবো, অফিস সরঞ্জাম কি, ডেবিট। আচ্ছা, এখন অফিস সরঞ্জাম কিনলো, অফিস সরঞ্জাম বাড়লো, তার মানে আমার এ বাড়লো। আচ্ছা, আর কি হলো, আলিফ কোম্পানি কি করছে, অফিস সরঞ্জাম স্বল্প মেয়াদী অঙ্গীকারপত্র ইস্যুর মাধ্যমে, তাহলে কৃষি কি দিয়ে কিনছে, নগদ টাকা দিয়ে কিনছে না স্বল্প মেয়াদী অঙ্গীকারপত্র দিয়ে কিনছে, স্বল্প মেয়াদী অঙ্গীকারপত্র দিয়ে কিনছে না, তাহলে স্বল্প মেয়াদী অঙ্গীকারপত্র হিসাব তাহলে কি হবে, ক্রেডিট হবে না, হবে। এখন স্বল্প মেয়াদী অঙ্গীকারপত্র যেটা, এটা কি আমি পরে টাকা দেবো, তাই না? স্বল্প মেয়াদী অঙ্গীকারপত্র কি, যে আমি তোমারে পরে টাকা দেবো। এখন আমি পরে কাউরে টাকা দেওয়ার যে আশ্বাস, হ্যাঁ, ও আচ্ছা, তাহলে কি আমি এখন বন্ধ রাখবো, তাইলে 2 মিনিট পরে শুরু করব, 10 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, এ বৃদ্ধি পাইলো, আর এই যে স্বল্প মেয়াদী অঙ্গীকারপত্র মানে কি, আমি পরে তোমার টাকা দিব, এটা। এখন আপনি কাউরে বললেন, আপনার গার্লফ্রেন্ডের ধরেন আপনি বললেন যে আমি তোমার একটা জিনিস কিনে দেবো, বা যে আমি আপনাদের বললাম চকলেট দিব, এটা কি, এটা আমার কি সম্পদ বাড়লো না আমার দায় বাড়লো? পরে আপনি আমার কাছে আবার দাবি করবেন না এটা, তার মানে দায় বাড়লো, তার মানে এ বৃদ্ধি পাইলো, এল বৃদ্ধি পাইলো। ঠিক আছে, তাহলে 33 নম্বর বোঝা গেছে। 33 নম্বর বোঝা গেলে 34 নম্বর দেখেন তো বোঝা যায় কিনা, বিলম্বিত মুনাফা। দেখছেন বিলম্বিত মুনাফা কত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, প্রাথমিক খরচ। সো এটাও বুঝছেন আশা করি। দেখেন 36, 35, 36 দুটো শেষ করা যায় কিনা, আগে 36টা দেখাই।
নিচের কোন বিবরণী একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের আর্থিক অবস্থা বর্ণনা দেয়? সময়ের কোনটা বলেন তো? হ্যাঁ, নির্দিষ্ট সময়ের বা সময় বিন্দুর, এটা কোন নীতিতে বলা আছে? চলমান প্রতিষ্ঠান ধারণাতে আছে না? চলমান প্রতিষ্ঠান ধারণাতে আছে, ঠিক আছে? তাহলে উত্তর হবে উদ্ধৃত পত্র, ঠিক আছে? অথবা ব্যালেন্স শিট, অথবা আর এক নাম কি বলেন তো? আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, সময় আছে? সময় না থাকলে 26-35 কি করাবো? আচ্ছা, রংধনু শু স্টোরের প্রারম্ভিক মজুদ পণ্যের জের হলো 25,000 টাকা, উক্ত হিসাবকালে ক্রয় হলো 50,000 টাকা, ক্রয় ফেরত 2,500 টাকা, আন্তঃপরিবহন হলো 15,000 টাকা। হিসাব শেষে গণনার পর দেখা যায় 20,000 টাকার পণ্য এখনো হাতে আছে। এখন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? আচ্ছা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, ঠিক আছে? মানে কৃত পণ্যের ব্যয়, কৃত পণ্যের ব্যয়। এখন দেখেন তো আমাদের প্রারম্ভিক মজুদ কত? 25,000 টাকা। তাহলে 25,000 টাকা বসালাম, যোগ হলো কৃত পণ্যের ব্যয়। কৃত পণ্যের ব্যয় দেখেন তো, ক্রয় করছে 50,000, ক্রয় ফেরত দিয়েছে 2,500 টাকা। তাহলে এটা কি হবে? বিয়োগ হবে না? আর আন্তঃপরিবহন 15,000 টাকা কি যোগ হবে না? ঠিক আছে, আর তো কিছু না। তাহলে 50 আর 15 কত? 65 থেকে 2,500 বাদ দিলে কৃত পণ্যের ব্যয় থাকে কত? আমি একবারে লিখে দিই এখানে, 50,000 যোগ 15,000 মাইনাস 2,500, ঠিক আছে? 62,000 ঠিক করে করেন তো। কোনটুকু কৃত পণ্যের ব্যয়? আচ্ছা, একবারে করে ফেলেন 25,000 একবারে যোগ করে ফেলেন, কত হয়? 87,500 টাকা, ঠিক আছে? এইটুকু ক্যালকুলেট, এটা এমন কোনো কঠিন কিছু না, একটু ক্যালকুলেট করলেই হবে। আপনারা শুধু বুঝছেন কিনা এইটুকু বলেন যে 50,000 করতে আসলো স্যার, 15,000 করতে আসলো, 2,500 করতে আসলো। এইটুকু যদি না বুঝেন তাহলে বলেন, এটুকু বুঝছেন? বুঝলে তাহলে হলো নামাজ টামাজ পড়ে আসেন, ঠিক আছে? তাহলে আমরা নামাজ পড়ে কয়টার সময় শুরু করবো? আমি আসি অনলাইন। সো লেটস স্টার্ট। আজকে আমরা আবার লিখিতটা শুরু করি। লিখিতর অ্যাকাউন্টিং এর 24-25 প্রথম প্রশ্ন সেটা হলো, প্রথমটা বলতেছে কোন ধারণাটি নির্দেশ করে যে আয় স্বীকৃত হয় যখন এটি অর্জিত হয়, নগদ প্রাপ্তির সময় নাই। মানে আয় যখন অর্জিত হয় তখনই লিপিবদ্ধ করতে হয়, ঠিক আছে? আয় যখনই কি হয়? অর্জিত হয়, তখনই এটাকে আয় হিসেবে স্বীকার করতে হয়। এটা কোন নীতি বলে? আমার মাথা। ক্রয় মূল্য করতে আসলে এর মধ্যে আয় রে স্বীকার করবে ক্রয় মূল্য, আয় স্বীকৃতি নীতি, ঠিক আছে? কি নীতি? আয় স্বীকৃতি নীতি। এটা কি বলতেছে যে আয় যে হিসাবকালে হবে ওই হিসাবকালে আয়কে লিপিবদ্ধ করতে হবে, ঠিক আছে? যে সময় টাকা পাচ্ছি ওই সময় না। ধরলাম আপনি 2023 সালে একটা টাকা পাইছিলেন কোনো একটা কাজ করার জন্য, ঠিক আছে? কিন্তু আপনি ওটা টাকা পাইলেও তখন আপনি কি দেননি, তখন ওই কাজটা করে দেননি। হ্যাঁ, আপনি কাজটা করে দিলেন এখন এসে 2025 সালে এসে, ঠিক আছে? তাহলে আপনি ওই লেনদেনটাকে 2025 সালে লিখবেন, 2023 সালে লিখবেন না, ঠিক আছে? মানে লেনদেন লিখবেন না তা না, সরি, মানে আয় হবে হলো 2025 সালে। আপনি আয়টাকে স্বীকার করবেন 2025 সালে। 2023 সালে ওটাকে আপনি দায় হিসেবে চিহ্নিত করবেন আর কি, বুঝতে পারছেন? 2023 সালে চিন্তা করবেন, ওটা হলো আপনার জন্য কি দায়, অনুপার্জিত আয় হিসেবে তখন লিপিবদ্ধ করবেন। আর এটা আয় হবে কখন এসে? এটা আয় হবে 2025 সালে আপনি যখন সেবা প্রদান করবেন তখন এসে, ঠিক আছে? তো 2023 সালে ধরেন আপনি টাকা পাইছেন, ঠিক আছে? 2023 সালে আপনি টাকা পেয়েছেন আর আপনি 2025 সালে কি দিয়েছেন? সেবা দিয়েছেন। তো 2025 সালে আয় কখন হয়েছে? আয় তাহলে কি 23 সালে হয়েছে না 25 সালে হয়েছে? 25 সালে হয়েছে, ঠিক আছে? এইটাই বলে হলো আয় স্বীকৃতি নীতি। এরপরে নগদ লভ্যাংশ প্রদান হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে? নগদে যদি লভ্যাংশ প্রদান করেন তাহলে আপনার হিসাব সমীকরণ কি হবে বলেন? লভ্যাংশ দিলে আপনার শেয়ার হোল্ডার মালিকানা সত্ত্ব ওই কি কমে যাবে না? আর আপনার নগদ টাকা দিয়ে লভ্যাংশ দিচ্ছেন তাহলে এ কি কমে যাবে না? এই হলো 2 নাম্বার। 2 নাম্বার বোঝা গেছে? 1 2 বুঝতে পারছেন? তো লভ্যাংশ ঘোষণা করলে, তো লভ্যাংশ ঘোষণার পরে, এখানে লভ্যাংশ ঘোষণা করার পরে হ্যাঁ
হ্যাঁ, তো এখানে কি বলছে নগদ লভ্যাংশ ঘোষণা করার পরে দিছে হোয়াট ইফেক্ট উইল পেইং ক্যাশ ডিভিডেন্ড ইভেন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, তেমন কিছু তো বলেনি। তাহলে এটাই হবে তো, মানে ব্যাপার হচ্ছে যে আপনার ঘটনা যদি দুইটা হয়, প্রথমে লভ্যাংশ ঘোষণা করে, প্রথমে কি করে লভ্যাংশ যদি প্রথমে ঘোষণা করার পরে পরে যে যদি ওই টাকা কি করে নগদ টাকা যদি ওই ঘোষণাকৃত লভ্যাংশ যদি পরিশোধ করে, এখানে বলছে নগদ লভ্যাংশ যদি ঘোষণাকৃত লভ্যাংশ, ঠিক আছে, বা ঘোষিত লভ্যাংশ, কি এটা মানে ওইটাকে অন্যভাবে লেখা থাকে ঘোষিত লভ্যাংশ লেখা থাকে, ঘোষিত লভ্যাংশ নগদে প্রদান, ঠিক আছে, নগদে প্রদান। যদি ঘোষিত লভ্যাংশ নগদ প্রদান করেন, তখন ঘোষিত লভ্যাংশ যখন আপনি নগদ প্রদান করবেন তখন আপনার কি হবে, ঘোষিত লভ্যাংশ, তখন তার লভ্যাংশ হ্রাস পাবে না, লভ্যাংশ তো অলরেডি ঘোষণা করা আছে, তখন আপনার নগদ টাকা হ্রাস পাবে আর আপনার দায় হ্রাস পাবে, ঠিক আছে। লভ্যাংশ ঘোষণা করার মধ্য দিয়ে আপনি দায় বৃদ্ধি করছিলেন। বোঝা গেছে কাহিনী? তারপরে 3 নম্বরে বলছে যদি সমাপনী মজুদ কম দেখানো হয়, একটু আগে দেখালাম না এই সমাপনী মজুদ কম দেখানো হলে কি কি প্রভাব পড়বে, এটা একটু আগে দেখালাম না, আর বলার দরকার আছে না? মুনাফা বৃদ্ধি পাবে, সমাপনী মজুদ কম দেখাইলে মুনাফা কি হবে, সমাপনী মজুদ কম দেবো, সরি আমরা আগের বার দেখেছিলাম সমাপনী মজুদ যদি না দেখানো হয়েছিল, তাই সরি, সমাপনী মজুদ কম দেখাইলে মুনাফা হ্রাস পাবে, ঠিক আছে, হ্রাস পাবে, ঠিক আছে। যদি না বুঝেন এইখানে এই জায়গাটা দেখেন আর একবার, এই দেখেন আমরা এখানে দুইটা সিনারিও করছিলাম, যে এখানে একখানে সমাপনী মজুদ আমরা দেখাইছিলাম না, মানে এটাই হলো কম দেখানো, আর একখানে হলো সমাপনী মজুদ দেখাইছিলাম। তাহলে সমাপনী মজুদ আমরা যখন দেখাইছিলাম তখন আমাদের মুনাফা কি হচ্ছিল, বৃদ্ধি পাচ্ছিল। দেখেন যখন দেখাচ্ছিলাম তখন মুনাফা হচ্ছিল 52,500, যখন দেখাচ্ছি না তখন হচ্ছে 40,000। তার মানে সমাপনী উৎপন্ন যদি আপনি না দেখান তাহলে আপনার মুনাফা কি যায়, কমে যায়। সমাপনী উৎপন্ন না দেখালে মুনাফা কমে যায়, ঠিক আছে, হ্রাস পায়। হ্যাঁ, আচ্ছা, এরপরে 4 নাম্বার কি বলছে, সমন্বয় দাখিলার প্রধান উদ্দেশ্য কি? সমন্বয় দাখিলার প্রধান উদ্দেশ্য কি বলেন, কি কেন করা হয় সমন্বয় দাখিলা বলেন? শুধু কি বকেয়া? হ্যাঁ, বকেয়া ভিত্তিক। আর শুধু কি বকেয়া? আরো আছে তো, তো একবারে এটাকে বলা হয় হলো বকেয়া ভিত্তিক, ঠিক আছে, ও যেটা বলছে, ঠিক আছে, ও যেটা বলছে এটারে একবারে সবগুলোর একসাথে বলা হয় বকেয়া ভিত্তিক লেনদেন লিপিবদ্ধকরণের জন্য, ঠিক আছে। আচ্ছা, লেনদেন লিপিবদ্ধকরণের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোন অনুপাতটি একটা বলেন, সমাপনী দাখিলার মাধ্যমে, সমাপনী নামে হিসাব বন্ধ করা হলো সমাপনী দাখিলার মাধ্যমে। আচ্ছা, কোন অনুপাতটি একটা কোম্পানির স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে? স্বল্পমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতা নির্দেশ করে, ক্লাসে লিখে পড়াইছিলাম। স্বল্পমেয়াদী, হ্যাঁ, তারল্য অনুপাত। কি অনুপাত? তারল্য অনুপাত, ঠিক আছে। আচ্ছা, তারল্য অনুপাত যদি স্বল্পমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতা নির্দেশ করে, তাহলে দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করা, স্বল্পমেয়াদী না হয়ে যদি দীর্ঘমেয়াদী হতো, এটা দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতা অনুপাত, তাহলে হতো সচ্ছলতার অনুপাত, তাহলে হতো সচ্ছলতার অনুপাত হতো তখন, ঠিক আছে। কি হতো? সচ্ছলতার অনুপাত। তার মানে আমাদের এইটার ক্ষেত্রে যদিও তারল্য অনুপাত উত্তর, আমাদের স্বল্পমেয়াদী বললে তারল্য অনুপাত, স্বল্পমেয়াদী তারল্য অনুপাতগুলো হলো স্বল্পমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতা নির্দেশ করে, আর সচ্ছলতার অনুপাতগুলো হলো দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতা নির্দেশ করে। এরপরে পুঞ্জীভূত অবস্থায় কোন ধরনের হিসাব? বিপরীত, আমরা এটা সবাই জানি, কি বিপরীত সম্পদ, ঠিক আছে। আচ্ছা, ধারে 10,000 টাকার যন্ত্রপাতি ক্রয়, 10,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করে বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, ভুল সংশোধনের জন্য জাবেদা কি হবে? আমরা ভুল সংশোধন কিভাবে করি? আমরা বলছিলাম যে আমরা প্রথম যে লাইনটা থাকবে ওটা পড়বো এবং ওর জাবেদা এক পাশে সঠিক এক পাশে ভুল লিখে রাখবো। দাঁড়ে যন্ত্রপাতি ক্রয় করছে, তাহলে দাঁড়ে যন্ত্রপাতি ক্রয় করলে সঠিকে কি হবে বলেন? ওই মিউট করেন, মিউট করেন, এটা এটা সুমাইয়া, সুমাইয়া আক্তার, মিউট করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম সঠিক, তাহলে এখানে অঙ্ক কি ছিল? অঙ্ক ছিল হলো ধারে যন্ত্রপাতি ক্রয় করছে, তাহলে ধারে যখন যন্ত্রপাতি ক্রয় করে তখন কি হয় বলেন? ধারে যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর কি হয়? প্রদেয় হিসাব ক্রেডিট হয়।
আচ্ছা, ভুল করার পরে কি হয়েছে এবার একটু পড়ি। ভুলে কি বলছে, ক্রয় করে বিক্রয় হিসাবকে ক্রেডিট করেছে, তাহলে বিক্রয় হিসাবকে ক্রেডিট করেছে, বিক্রয় হিসাব ক্রেডিট। আমাদের ডেবিটে কিছু ঝামেলা হয়েছে? হয়নি, ডেবিটে যা ছিল তাই আছে, যন্ত্রপাতি হিসাব ডেবিট। তার মানে ডেবিটে কোনো ভুল হয়নি, তাহলে ডেবিটে এটা বাদ এটা বাদ। ডেবিটে যেহেতু কোনো ভুল হয়নি তো আমাদের সংশোধনের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখন ভুল হয়েছে কোনটা, এটা ভুল হয়েছে, তাহলে যেটা ভুল হয়ে ক্রেডিট হয় সেটারে যদি ভুলে যদি ক্রেডিট হয় তাহলে এটারে যদি সঠিক করি তাহলে সঠিকে করলে ক্রেডিটটা কি হয়ে যাবে, ডেবিট হবে। তার মানে আমাদের এখন সংশোধনী দাখিলা কি হবে, বিক্রয় হিসাব ডেবিট হবে, আর এখানে যেটা ছিল সঠিকের প্রদেয়, ঠিক আছে, প্রদেয় হিসাব ক্রেডিট, এই হবে উত্তর। বোঝা গেছে? বোঝা গেছে? এরপরে হলো জানুয়ারি 1, 2018 তারিখে একটা মেশিন ক্রয় করা হয় যার অবশিষ্ট মূল্য ছিল 20,000 টাকা। হ্যাঁ, মেশিনটা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় দার্যের মানে অবচয়ের হার হলো 5%। এবার 18 সালে কিনছে, আর 2022 সালে মেশিনটার উপর 30,000 টাকার অবচয় ধার্য করা হলে মেশিনটার ক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে। আচ্ছা, এটা কোন পদ্ধতি? এটা হলো সরলরৈখিক পদ্ধতি, তাই না? সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতিতে কত পার্সেন্ট করে অবচয় ধরতেছে? 5% করে, ঠিক আছে। সরলরৈখিক কত পার্সেন্ট করে অবচয় ধরতেছে? 5% করে অবচয় করতেছে। এখন আমরা জানি সরলরৈখিকে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ কি থাকে? সেম থাকে না? প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ কি থাকে? সেম থাকে না? সেম থাকে। তাহলে 22 সালে যদি 30,000 টাকা অবচয় হয়, তার মানে 21 সালেও 30,000, 20 সালেও 30,000, 19 সালেও 30,000, 18 সালেও 30,000 টাকা হয়েছিল না? হয়েছিল। তার মানে আমরা কি এইখান থেকে পুঞ্জীভূত অবচয় বের করতে পারি? পুঞ্জীভূত অবচয় মানে কি? 2000 কত সাল? 22 সাল যোগ 2021 সাল যোগ 2020 সাল যোগ 2019 সাল যোগ 2018 সাল, এই না? তার মানে 1, 2, 3, 4, 5টা বছর না? দেখেন তো কয় বছর যন্ত্রপাতি? 2018 সালের থেকে শুরু করে 2022 পর্যন্ত, তাই না? তার মানে 5 বছর না? তার মানে এক এক বছর যদি 5,000 করে অবচয় হয় তাহলে 5 বছরে কত টাকা অবচয় হয়? ও সরি, 30,000। হ্যাঁ, ওভাবে করাচ্ছি, দেখাচ্ছি, দাঁড়ান একটু ধৈর্য ধরেন। 30,000 টাকা হয় এখানে, সরি এখানে হলো 30,000, ঠিক আছে। এখানে কত হয়? 30,000 টাকা হয়। তাহলে 5 30 কত? 1,50,000 টাকা না? এই পোলাবাইন বুঝছেন? পুঞ্জীভূত অবচয় কত? 1,50,000 টাকা। এখন আমরা কিন্তু জানি বহিমূল্য সমান কি? বহিমূল্য সমান আমরা জানি ক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস কি? পুঞ্জীভূত অবচয়। তাহলে আমাদের এখানে বহিমূল্য কি দেওয়া আছে? আমরা পুঞ্জীভূত অবচয় বের করছি। ও, বহিমূল্য তো দেওয়া নেই। আরে আমি আবার এটা করতে আসলাম কেন? তাহলে তো অঙ্ক শেষ করতে পারবো না। বহিমূল্য দেওয়া নেই না? ওহো, তাইলে এইভাবে হবে না মনে? আমি ভাবছি বহিমূল্য দেওয়া আছে। হ্যাঁ, তাহলে বিকল দিয়ে ছাড়ার অপশন নেই। আচ্ছা, তাহলে এবার বিকলের মতো করে করি। এটা দিয়ে হচ্ছে না, এখানে বহিমূল্য থাকলে হয়ে যেত। আমি ভাবছি বহিমূল্য আছে, টুস করে বাদ দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা দেখেন তো আমাদের 30,000 টাকা দেওয়া আছে, এটা কিসের টাকা? অবচয়ের টাকা। তাহলে অবচয়ের টাকা যার টাকা তার হার, যার টাকা তার কি হার, এরকম একটা সূত্র আমরা জানি। তাহলে 30,000 টাকা যদি অবচয়ের টাকা হয় তাহলে আমরা অবচয়ের হার দিয়ে ভাগ দিতে পারি। অবচয়ের হার কত? 5। তাহলে আমরা ক্রয় মূল্য বের করতে গেলে কি করব? 100 দিয়ে গুণ দিব। ক্রয় মূল্য বের করতে গেলে কি করব? 100 দিয়ে গুণ দিব। তাহলে 5 দিয়ে কাটলে কত? 5 ছক 30, তাই না? এটা আসলে ক্রয় মূল্য বের হয় না, এই যে 100 দিয়ে গুণ দিলে আমাদের কি বের হয়? অবচয়যোগ্য মূল্য বের হয়, তাই না? অবচয়যোগ্য মূল্য বের হয়। কেন? কারণ চিন্তা করেন তো, আমরা যখন অবচয় করি তখন কি করি? অবচয়যোগ্য মূল্যের উপরে কাটাকাটি করি না? মানে আমরা যে কাটাকাটি করি সেটা কি? অবচয়ের উপরে, অর্থাৎ মানে অবচয়যোগ্য মূল্যের উপরে আমরা পার্সেন্টেজ করি, ঠিক আছে। তাহলে আমরা যেটার উপরে করি সেটা সবসময় 100 ধরি না, যেটার উপরে করি সেটাকে আমরা 100 ধরি। তাহলে অবচয়যোগ্য মূল্যের উপরে আমরা অবচয় ধরি। তার মানে এখন আমরা যদি 100 গুণ দিই তার মানে আমরা অবচয়যোগ্য মূল্য পাবো। তার মানে এই যে 6 লক্ষ টাকা বের হইলো, এই 6 লক্ষ টাকা হবে আমার কি? অবচয়যোগ্য মূল্য। কি হবে? অবচয়যোগ্য মূল্য। 6 লক্ষ টাকা আমাদের কি? অবচয়যোগ্য মূল্য। এখন কথা হলো, এখানে দেখেন বলা আছে যে অবশিষ্ট মূল্য আছে কত টাকা? 20,000 টাকা। আমাদের যেহেতু ক্রয় মূল্য জানতে চাইছে, তাহলে আমরা এখন কি করব বলেন তো? ক্রয় মূল্য জানতে চাইলে আমরা কি করব? আমরা জানি অবচয়যোগ্য মূল্য সূত্র কি? অবচয়যোগ্য মূল্য,
অবচয়যোগ্য মূল্য বের করার সময় আমরা কি করি, আমরা ক্রয় মূল্য থেকে কি বাদ দিই, ক্রয় মূল্য থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিই না, ভগ্নাবশেষ মূল্য আমরা বাদ দিই। তাহলে এখন যদি আমি ক্রয় মূল্য বের করতে চাই, ক্রয় মূল্য যদি আমি এখন বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে বলেন তো, অবচয়যোগ্য মূল্যর সাথে আমার ভগ্নাবশেষ মূল্য আমার কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে অবচয়যোগ্য মূল্য আমার কত বের হলো, 6 লক্ষ টাকা বের হলো। এখন আমার ভগ্নাবশেষ মূল্য কত দেওয়া আছে, 20,000 টাকা দেওয়া আছে। তার মানে আমার উত্তর কত হবে, 6,20,000 টাকা। উত্তর কত হবে, 6,20,000। বোঝা গেছে না, ঝামেলা আছে? বুঝছেন পোলাপাইন? ওকে, তাহলে আমরা একটা কিন্তু করে ফেললাম, হ্যাঁ একটা কিন্তু করে ফেললাম, একটা সালে লিখিত করে ফেললাম। আমরা দ্বিতীয় সালটাতে যাই, যে আমরা লিখিতটা করার চেষ্টা করি। এখানে দেখেন কই আমার এই পেজ নাম্বার একটু বলে হেল্প তো করতে পারেন। আমার এই যে একটা ধাঁধার মধ্যে ফেলা দিয়েছেন, এইখান থেকে প্রশ্ন খুঁজে বের করা এটা আমার কাছে ভীষণ প্যারা লাগতেছে। কই ফায়ার, এই যে পাইছি 7 পৃষ্ঠা, 7 তো করালাম, 7-এর আগে আর আছে, দেখেন 11 বলছে একটা কোম্পানির একটি নির্দিষ্ট হিসাব বছরে নিট বিক্রয় হলো 1,75,000 টাকা, নিট আয় হলো 95,000 টাকা, মোট সম্পত্তির দেওয়া আছে, মোট সম্পত্তির প্রারম্ভিক দেওয়া আছে আর সমাপনী দেওয়া আছে, ঠিক আছে? প্রারম্ভিক সম্পত্তি 3 লাখ আর সমাপনী সম্পত্তি 4 লাখ হলে সম্পত্তির আবর্তন অনুপাত কত? সম্পত্তির আবর্তন অনুপাতের সূত্র কি আমরা পড়ছিলাম, নিট বিক্রয় ডিভাইডেড বাই কি, গড় সম্পত্তি, তাই না? আচ্ছা, তাহলে এখন নিট বিক্রয় দেখেন তো কত টাকা দেওয়া আছে, 1,75,000 টাকা দেওয়া আছে, 1,75,000 টাকা দেওয়া আছে। এবার লাগবে আমার কি, গড় সম্পত্তি। গড় সম্পত্তি কেমনে ক্যালকুলেট করে, এই যে আমরা জানি গড় বের করা, দুইটা সম্পত্তি দেওয়া আছে, দুইটা সম্পত্তিরে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 4 লাখ আর 3 লাখ আমরা যোগ করবো। এই 4 লাখ আর 3 লাখ যোগ করলে কত হয়, 7 লাখ হয়। 7 লাখরে আমরা 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? 7 লাখরে 2 দিয়ে ভাগ করলে হয় কত, 3,50,000। তাহলে এর নিচে হবে 3,50,000 টাকা। এবার এই শূন্য কাটা, ঠিক আছে? এবার 5 দিয়ে যদি কাটি, 5 7 35, ঠিক আছে? 5 দিয়ে যদি কাটি, 3 5 15 থাকে 2, 5 হয়, মানে পরে থাকে 5 নামে 25 হয়, 5 5 25, তার মানে এখানে আবার 7 থাকে 35 হয়। 7 দিয়ে যদি আবার কাটি, এখানে হয় কত, 7 5 হয়। এখন উপরে থাকে 5, নিচে দেখেন এখানে একটা শূন্য বেঁচে ছিল, তার মানে নিচে আছে 10। তাহলে 5-এর 10 মানে কি, আমি যদি এটা শূন্য কেটে দিই তাহলে 0.5 হয়, ঠিক আছে? একটা শূন্য যদি বাদ দিই তাহলে 0.1 ঘর আগায় এখানে চলে আসে, তার মানে 0.5 বার, 0.5 বার। বোঝা গেছে? ওই পোলাপাইন, মনে হচ্ছে কি আমি সাদিয়ারে পড়াচ্ছি, আর কেউ নেই ক্লাসে। লামিয়ার বাচ্চা কই রে, ওই লামিয়া, লামিয়া কই রে? এই যে লামিয়া, এই যে সবাই কি দেখতে পাচ্ছেন? এই দেখেন এই লামিয়া, এই যে। আর কেটা রে, ওই এটা কই গেল, কই ইয়াসিন, কই ইয়াসিন, ইয়াসিন জাতীয় সঙ্গীত পারেন? জাতীয় সঙ্গীত পারেন? ঠিক আছে, তাহলে একটু মনে করতে লাগেন। আমরা 2 নাম্বার করবো। রেওয়া মিলে সাপ্লাইজ খরচ দেখানো হয়েছে 3,500 টাকা। বছর শেষে যদি 1,500 টাকা অব্যবহৃত সাপ্লাইজ থাকে তবে সমন্বয় দাখিলা কি? এবার সমন্বয় দাখিলা তো আমরা সবাই পারি নাকি? কোথায় দেখানো হয়েছে, কি হিসাবে দেখানো হয়েছে? খরচে দেখানো হয়েছে। তাহলে খরচে দেখানো হলে আমরা জাবেদা করবো কিসের বেসিসে? খরচের বেসিসে, তাই তো? ওই জাবেদা করবো কিসের বেসিসে? খরচের বেসিসে, তাই না? তাহলে খরচটা আমরা এখন কি করব, খরচটা এখন কি করে দিব, ক্রেডিট করে দিব। খরচ হিসাব কি হবে, ক্রেডিট হবে, ঠিক আছে? তাহলে খরচ যদি ক্রেডিট হয়, খরচের সাথে কার সম্পর্ক, ব্যয়ের সাথে কার সম্পর্ক, সম্পদের সম্পর্ক। আয়ের সাথে কার সম্পর্ক, দায়ের সম্পর্ক। তাহলে আমাদের উল্টায় যদি দিলাম তো, তাই না? খরচের হিসাবে, মানে খরচ হিসাবকে ক্রেডিট করলাম, তাহলে আমার উপরে নিশ্চিতভাবে সম্পদ আসবে, ঠিক আছে? তাহলে সম্পদ হিসাব কি হবে,
ডেবিট হবে, এটা তো লিখে ফেললাম। এখন আমরা জাবেদা তো করে ফেললাম, এখন টাকা বসাবো কিসের বেসিসে? জাবেদা করলাম কিসের বেসিসে? খরচ হিসেবে লিপিবদ্ধ করছিল, খরচের হিসেবে বসালাম, মানে খরচের বেসিসে আমরা জাবেদা করলাম। টাকা বসাবো কিসের বেসিসে? আমরা সম্পদের বেসিসে। আচ্ছা, সম্পদটা তাহলে এখন খুঁজে বের করার চেষ্টা করবো। এর মধ্যে এই যে 3,500 টাকা দেখানো হয়েছে, বছর শেষে দেখা যায় 1,500 টাকার অব্যবহৃত সাপ্লাই হাতে থাকে। তার মানে এই যে 1,500 টাকায় তোমার অব্যবহৃত না, মানে এটাই আমার সম্পদ না? এটাই আমার কি সম্পদ না? তার মানে আমি এই টাকা বসাই দিব কত? 1,500 করে দুই জায়গায়, কোনো গন্ডগোল নেই। ঠিক আছে, তাহলে এই হলো আমার সমন্বয় জাবেদা। বাকিটা বুঝতে পারছেন? বাকির দল, বাকিরা, আসলে বাকিরা বলি না, বাকি মানে হলো বাকির দল। বাকির দল বুঝেন? বাকির দল মানে যারা হলো বাকিতে খেয়ে চলে যায় আর ফেরত আসে না, মানে বাকির দল মানে ওরা হলো শুধু এই নামে আছে, হ্যাঁ, কাজে নেই। আপনার কি আসলে বাকির দল? তাহলে 3 নাম্বারটা করেন। ধারে ক্রয়কৃত 10,000 টাকার যন্ত্রপাতি ভুলবশত বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে, তাহলে সংশোধনী জাবেদা। আমরা সংশোধনী জাবেদা করা শিখছি, তাই না? সংশোধনী জাবেদাতে আমরা কি করি? আমরা প্রথমে একটা এরকম সঠিক একটা করি, আর ভুল আর একটা যেটা আছে ওটা আমরা লিখে ফেলি এখানে খাতায় টুস করে। এবার আমাদের ঘটনা কি ঘটছে? ঘটনা হলো ধারে ক্রয় করছে 10,000 টাকা যন্ত্রপাতি। তাহলে ধারে যদি যন্ত্রপাতি ক্রয় করে, তাহলে আমাদের এই আইটা কি আগেরটা? এটা কি আগেরটা? যন্ত্রপাতি হিসাব ডেবিট আর বিক্রয়, সরি, ধারে যন্ত্রপাতি ক্রয় করছে মানে প্রদেয় হিসাব ক্রেডিট। এটা হলো আমাদের সঠিক। আচ্ছা, এখন আমরা কি করছি এখানে? এখানে কি পাপটা করছি? এখানে হলো ভুলবশত বিক্রয় হিসাবকে ক্রেডিট করেছে, এটা তো আগেরটাই। তাহলে বিক্রয় হিসাবকে ক্রেডিট, ওইটাই সেমই, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এবার হলো যন্ত্রপাতি, এখানে তো কোনো ভুল করেনি, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট যেমনি ছিল তেমনি থেকে গেল, ডেবিট ডেবিট মিলে গেল কাটা, মানে ওখানে কোনো ভুল হয়নি, কোনো সংশোধন হবে না। ভুল হয়েছে কোথায়? এটাতে। তাহলে এটা ভুল সঠিক করতে গেলে ক্রেডিটটারে কি হয়ে যাবে? এখন ডেবিট হয়ে যাবে। তাহলে এখন ভুল সংশোধনী করলে কি হবে? বিক্রয় হিসাব ক্রেডিট, সরি ডেবিট, আর এ যে যেখানে ছিল ওর মতো শান্তশিষ্টভাবে যেখানেই ছিল সেখানেই বসে যাবে। ঠিক আছে, প্রদেয় হিসাব ক্রেডিট। ঠিক আছে। 3 নাম্বার। 4 নাম্বারে কোন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ 1,000 একক, সমাপনী মজুদ 800 একক, বিক্রয় একক এত, উৎপাদন ব্যয় এত টাকা হলে উৎপাদিত পণ্যের একক কত? ক্লাসে করানো হয়েছে উৎপাদিত পণ্যের ব্যয় হয়েছে, উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য করানো হয়েছে ছেলেমেলে। উৎপাদিত পণ্যের একক মূল্য। তাহলে উৎপাদিত পণ্যের একক মূল্য নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়? উৎপাদন ব্যয়কে ভাগ দিতে হয় হলো কি দিয়ে? উৎপাদন একক দিয়ে, তাই না? তাহলে উৎপাদন একক কত? এটা আমাদের উৎপাদন ব্যয় তো দেওয়া আছে, উৎপাদন ব্যয় দেওয়া আছে না? দেওয়া আছে, উৎপাদন ব্যয় দেওয়া আছে, ডিভাইডেড বাই লাগবে হলো উৎপাদিত পণ্যের একক। ঠিক আছে, উৎপাদিত পণ্যের একক লাগবে, উৎপাদিত পণ্যের কি লাগবে? একক লাগবে। এখন উৎপাদন ব্যয় তো এখানে 30,000 টাকা দেওয়া আছে, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই, আছে বসাই দিছি। লাগবে কি? লাগবে হলো উৎপাদিত পণ্য। এই উৎপাদিত পণ্যের একক আমরা কিভাবে বের করি? এই উৎপাদিত পণ্যের একক বের করি আমি করাইছিলাম। আমরা কি করতাম? এখানে দেখেন আমাদের দেওয়া আছে হলো বিক্রয় একক দেওয়া আছে। কি দেওয়া আছে? বিক্রয় একক দেওয়া আছে। আমরা চিন্তা করেন তো, ছোটবেলায় আমরা কি করছি? ছোটবেলায় আমরা ক্রয়ের সাথে কি করছি? ক্রয়ের সাথে প্রারম্ভিক কি করছি? যোগ করছি না? প্রারম্ভিক মজুদ কি করছি? প্রারম্ভিক মজুদ যোগ করছি। আর সমাপনী মজুদ আমরা কি করছি? বিয়োগ করছি না? তাহলে এখন ক্রয় দেওয়া নেই, এখন কি দেওয়া আছে? বিক্রয় দেওয়া আছে। তাহলে বিক্রয়ের সাথে আমরা এখন প্রারম্ভিক মজুদ কি করব? আর সমাপনী মজুদ কি করব? যোগ করব। ওকে, তাহলে আমাদের বিক্রয় একক কত দেওয়া আছে এখানে? 6,200। তাহলে বসাই ফেললাম 6,200, বিক্রয় একক 6,200। প্রারম্ভিক মজুদ আমার কত দেওয়া আছে? প্রারম্ভিক মজুদ দেখেন তো, প্রারম্ভিক মজুদ হলো 1,000 একক দেওয়া আছে, আর ওইটা দেওয়া আছে 800 একক, তাই না? তাহলে প্রারম্ভিক মজুদ কত দেওয়া আছে? প্রারম্ভিক মজুদ দেওয়া আছে কত টাকা? কত একক? প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 1,000, আর সমাপনী মজুদ দেওয়া আছে 800। তাহলে এখন কি আমি এটা বের করতে পারবো? 6,000 তে 1,000 চলে গেল, 5,800, 5,200, 5,200 তে 4,000 কত? 6,000। আচ্ছা, 6,000। তার মানে আমার উৎপাদিত পণ্যের একক বের হয়ে গেল, এই যে। ঠিক আছে, উৎপাদিত পণ্যের একক বের হয়ে গেল 6,000 একক। বসাই দিলাম টুস করে 3টা, টুস করে 3টা, 6 দিয়ে 30 টা কাটলে 5 30। তার মানে উত্তর কত? 5 টাকা। বোঝা গেছে?
বোঝা গেছে? ওকে। হিসাব বিজ্ঞানের কোন ধারণা বা নীতি অনুযায়ী স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয়? ধার্য 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 কোনটা? চলমান প্রতিষ্ঠান ধারণা, ঠিক আছে। আর এই ধার্য না লিখে যদি বলতাম যে এই সেম জিনিসটাই বলতাম স্থায়ী সম্পদের উপর অবচয় গণনা করা হয় বা অবচয়কে ব্যয় হিসাবে দেখানো হয়, তাইলে কি হইতো? আমার মাথা। রক্ষণশীলতার সাথে ব্যয় দেখানোর সম্পর্ক কি? প্রতিষ্ঠান রক্ষা করতেছেন আপনি, ব্যয় দেখায়? ব্যয় কমায়, ব্যয় বাড়াই দেখায়, ইয়ে করতে পারেন, রক্ষা করতে পারেন, কিন্তু ব্যয়কে এখানে বাড়াচ্ছেন? ব্যয় তো যা ছিল তাই দেখাচ্ছেন, বুঝতে পারছেন? যা ছিল তাই দেখাচ্ছেন। ওটা হলো ব্যয় স্বীকৃতি নীতি বা ম্যাচিং প্রিন্সিপাল। ব্যয় স্বীকৃতি নীতি বা ম্যাচিং প্রিন্সিপাল, ঠিক আছে। আমার একটুখানি দাঁড়ান।